সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন দেবদুলাল মুন্না। মুন্না ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা আলোচনাটা শুরু করতে চাই যে এই জেলা শহর উপজেলা শহরগুলোতে বা এই যে সেখানে যে একসময় সংগঠনগুলো ছিল, সেই সাহিত্য সংগঠন, অনেক রকম সংগঠন ছিল, সাহিত্য সংগঠনগুলো ছিল, সেগুলো এখন আসলে দেখা যায় কিনা বা সাংগঠনিক রূপটা আছে কিনা? মূলত একটা সময় তো হচ্ছে কি কচিকাচার মেলা, খেলাঘর, এই সংগঠনগুলো যে জেলা কিংবা উপজেলা পর্যায়ে একটা ভালো ভূমিকা রাখত। এখন আসলে আমি যতটুকু জানি যে খেলাঘর, কচিকাচার মেলা ওইভাবে তারা শিশু সংগঠন, শিশু সংগঠন হিসেবে ভূমিকা রাখতেছে না। আরেকদিকে যেটা হচ্ছে গিয়ে পাড়ায় পাড়ায় যে লাইব্রেরি গড়ে তোলা, ওই কাজগুলো এখন হচ্ছে না। এটা কেন হচ্ছে না আমি জানি না, হচ্ছে না। আরেকটা কারণ হইতে পারে এটা না হওয়ার পেছনে অন্তর্জাল, মানে ইন্টারনেট, এটার কারণে হইতে পারে যে মানুষ দেখা যাচ্ছে এখন বুকসে গেলে কিংবা আপনার নানান ধরনের সাইট আছে, ওইখান থেকে বই ডাউনলোড করে পড়ে নিতে পারতেছে। এটা কিন্তু আছে এই অপশনগুলো, তো ওইভাবে হচ্ছে না আর কি। বড়দের যে সাহিত্য সংগঠনগুলো ছিল, যে তরুণদের সংগঠনগুলো ছিল, প্রবীণদের সংগঠন ছিল অনেক, হ্যাঁ, যেমন উদীচী ছিল, তারপর মানে আরো বেশ কিছু সংগঠন ছিল, তারা আছে এখনো, যে নাই তা না, তারা অবশ্যই আছে। মানে এই 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 মাসেরই, মানে আমি তারিখটা ঠিক বলতে পারবো না, শ্রীমঙ্গলে থিয়েটার উৎসব হয়ে গেল শ্রীমঙ্গলে। ওইখানে ঢাকা থেকে অনেকেই গিয়েছিলেন, কিন্তু ওইটা খুব বিচ্ছিন্ন ভাবে হচ্ছে আর কি। সব জায়গাতেই যে একই রকম হচ্ছে বিষয়টা তা না। এই বিচ্ছিন্নতার কথা আপনি বলছেন, বিচ্ছিন্নতার মধ্যে সৃজনশীল কাজ কিভাবে মানে বিচ্ছিন্নতা বিষয়টাকে হচ্ছে কি আপনার কার্ল মার্কস যেটা বলছেন সেটা হচ্ছে কি এলিয়েনেশন, আর বিচ্ছিন্নতার আরেকটা ইংরেজি শব্দ হচ্ছে কি সেপারেশন। আপনি যখন মানে এলিয়েনেটেড হওয়া মানে হচ্ছে কি আপনি প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের এগেইনস্টে দাঁড়াইয়া রাষ্ট্রকে ক্রিটিক করে যেই আপনি মানে ফাইট করা, ওই জায়গা থেকে যদি আপনি বিচ্ছিন্নতার জায়গা থেকে, অবস্থান থেকে যদি আপনি ফাইট করেন, দেন আপনি কিছু না কিছু অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনি যদি সেপারেটেড মানে মানে বিচ্ছিন্নতার জায়গায় যদি চলে যান, আপনি যেই জায়গা থেকে মানে বলছেন সেখান থেকে চলে গেলে আজকাল আসলে হয় কি, আজকাল আপনি দেখেন যে মানুষ কিন্তু এখন ইয়াবা এডিক্টেড হচ্ছে, মানে মাদক এডিক্টেড হচ্ছে নানানভাবে, খুবই অল্প বয়সে মানে ক্রাইমের সাথে যুক্ত হচ্ছে, খুবই অল্প বয়সে। এই ক্রাইমগুলো খুব ন্যাচারালি বাড়বে, এই জিনিসগুলো হবে। ধরেন এখন একটা মানে ছেলে, সে যখন বিভূতিভূষণের পথের পাঁচালী পড়বে কিংবা যে কোনো কিছু, শ্রীকান্তই পড়লো কিংবা সুকুমার রায়ের ইয়েগুলা পরে সে বড় হচ্ছে, তার মানসিক যে গঠন সেটা কিন্তু অন্যরকম হয়ে উঠবে। যেমন হচ্ছে গিয়ে আপনার গোর্কির আপনার মা পাবেল ব্লাসভ, আবার অস্ত্রোবস্কির হচ্ছে কি ইস্পাত। আপনার গিয়ে দেখেন যে ইস্পাতের যে পাবেল এর ক্যারেক্টারটা বলতেছে যে তোমার জীবন শুধু তোমার জীবন না, কারণ তোমার জীবনকে যদি তুমি তোমার জীবন মনে করো তাহলে সেটা তুমি ভুল করবে, কারণ তোমার জীবনের সাথে জড়িত অনেকগুলো মুখ, অনেকগুলো সম্পর্ক। ফলে হচ্ছে গিয়ে তোমাকে অনেকের কথা ভেবেই তোমাকে সেই জীবনে মানে গোলটা করতে হবে। এটা হচ্ছে গিয়ে অস্ত্রোবস্কির মানে একটা বক্তব্য। কিন্তু এই যে আমরা বলছিলাম যে চিন্তার জায়গার মধ্যে যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, সেখান থেকে সৃজনশীল কাজ কিভাবে আমরা সৃজনশীলতার মধ্যে কিভাবে বুধ হয়ে থাকতে পারছি কিনা? এখন অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে মানুষ পড়াশোনার সাথে ইনভলভ হচ্ছে, যদিও ওইভাবে পাড়ায় পাড়ায় কিংবা জেলা উপজেলা থানাতে পাঠাগার নেই। কিন্তু ধরেন এই আপনার কাছ থেকেই শুনলাম যে আপনি একটা মানে বইমেলার আয়োজন পার্সোনালি এটা নিচ্ছেন, এইভাবে অনেকেই কিন্তু কাজ করতেছে, এইভাবে অনেকেই ধরেন কাজ করতেছে। আমি উদাহরণ দিই, পরিমল মজুমদার উত্তরবঙ্গের একজন সাংবাদিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনিও কিন্তু কাজ করতেছেন। তারপর হচ্ছে গিয়ে বুক ফেয়ার হচ্ছে নানান জায়গায়, কাজ যে একেবারেই হচ্ছে না তা না। এখন যত বেশি হচ্ছে গিয়ে আপনার সৃজনশীলতার সাথে আপনি ইনভলভ হবেন কিংবা আরো বেশি লোককে মানে জড়িত করবেন, তত বেশি আমার মনে হয় যে মানুষ মানে বুঝতে পারবে মানুষের মানে তার অবস্থানটা আসলে কোন জায়গায়। কিন্তু বিচ্ছিন্নতার একটা যোগসূত্র তো দরকার হবে। এই বিচ্ছিন্নভাবে কাজগুলো হচ্ছে, তা একটা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। কিন্তু একটা মজার জিনিস কি, আপনি দেখবেন যে
মানে আমি পলিটিক্যালি বলতেছি, আপনি বাম দল দেখেন বাংলাদেশে অনেক, কিন্তু আপনি যদি বাম জোট করতে চান তাহলে এক দল বলবে ওরা মস্কোপন্থী, এক দল বলবে চীনপন্থী, এক দল বলবে ওইপন্থী, এক দল বলবে আরেকপন্থী, মানে দেখা গেল হচ্ছে না। আপনি যদি সাহিত্যেরই যদি একটা যৌথ বড় পরিবার করে তুলতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক বেশি মানে বিভক্তি রয়েছে, তাই না? বিষয়টা হ্যাঁ, এখন অনেক বিভক্তির রকম। জায়গাতে আবার এটাও সত্যি যে আমরা আমরা যদি দেখি যে আমাদের বরাবরই কিন্তু সাহিত্যে বা সৃজনশীল কাজের মধ্যে বিভক্তি ছিলই, ছিল। তর্ক ছিল, কিন্তু এখন কি বিভক্তিতে আছে, তর্ক নেই? সাহিত্যের তর্কের জায়গায় যদি মানে আপনি যদি বলেন, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে একটা সময় যে সাহিত্যের তর্ক হতো, সেই জায়গাটাতে কেন জানি মানে 60-এর পর, 60-এর দশকের পর, 60-এর দশকের পর মানে 90 পর্যন্ত কোনো আমি তর্ক দেখতেছি না, কোনোই তর্ক দেখতেছি না। আচ্ছা, আপোষ, আপোষ না, যে যার মতন আচ্ছা, মানে আচ্ছা, কাজ আচ্ছা। করে যাচ্ছে, আমি আপোষও আমি বলবো না। আর 90-এর দিকে এসে যেই তর্কগুলো হচ্ছে, সেই তর্কগুলো সাহিত্যিকদের মধ্যে, কবি সাহিত্যিকদের মধ্যে যে তর্কগুলো হচ্ছে, সেগুলা আসলে একদম একেবারেই নেট বেস। আচ্ছা, ফেসবুক ফেসবুক বা অনলাইন। হ্যাঁ, অনলাইন। সেখানে ধরেন একজন আরেকজনকে দোষারোপ করতেছে, একজন আরেকজনকে সেটা কি 90-তে নাকি একদম ওই যে 00 দশকে, মানে একদম শূন্যতে পরে আসি, কিন্তু 90-তে এটা শুরু হয়। শুরু হয়েছে? আচ্ছা, এমনও একটা মানে ওয়েব ম্যাগাজিন আছে, কিছুদিন আগে তারা একটা করলো আপনার জরিপের মতন তাদের জায়গায়। এই যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কি পাবে? রাইট রাইট রাইট, যে কে পাবে কে না, এই নিয়ে এইরকম কিছু ব্যাপার আছে। আবার ধরেন কেউ হচ্ছে গিয়ে কাউকে খারিজ করে দিচ্ছে, কেউ নিজেই মনে করছে সেই সেরা। হ্যাঁ, এই ধরনের কিছু তর্ক বিতর্ক ধরেন ইয়েতে আছে, কিন্তু আসলে সাহিত্যের কাজ কতটুকু হচ্ছে? সাহিত্যের কাজ আমার কাছে মনে হচ্ছে যে সাহিত্যের কাজ তো হবেই, ডেফিনেটলি হচ্ছে। তারা হয়তো এই তর্কের মধ্যে নেই। হ্যাঁ হ্যাঁ, তারা হয়তো ওই তর্কের মধ্যে নেই। আবার হয়তোবা যাদেরকে নিয়ে তর্ক হচ্ছে তারাই হয়তোবা সাহিত্যের কাজটা করতেছে, কিন্তু তারা ওই তর্কটাতে যুক্ত হচ্ছে না। যুক্ত হচ্ছে না। এইরকম অনেকেই আছে। যেমন আমার প্রিয় একজন কবি হচ্ছে মাসুদ খান, উনি এখন কানাডা প্রবাসী। উনি কিন্তু কখনোই কোনো তর্কে লিপ্ত হন না। সাহিত্য কোন দিকে যাচ্ছে, অবশ্যই সাহিত্য কোন চেতনার সঙ্গে যাচ্ছে, কোন বিশ্বাস নিয়ে এগোচ্ছে, সেই তর্কের মধ্যে নেই। না, নেই। এবং আপনি আপনি লক্ষ্য করবেন যে 00 দশক কিংবা 90-এর দশকের মানে 2-1 জন কবি ছাড়া, আমি 60-এর পর থেকে বলতেছি, মানে ইভেন 60-ও ধরেন নির্মলেন্দু গুণ কিংবা কয়েকজন ছাড়া, আপনি যদি কবিদের যদি নামগুলা যদি মুছে দেন আর যদি কবিতাটা কাউকে দিয়ে বলেন যে এটা কার কার, আমার ধারণা অনেক পাঠকই বলতে পারবেন না কবিতাটা কার। মানে আপনি বলছেন নিজস্ব বৈশিষ্ট্য বা স্বাতন্ত্র্য। আপনি যেমন জীবনানন্দ দাশের কোন মানে বইয়ের প্রচ্ছদ লাগবে না, আপনাকে দিয়ে যদি বলা হয় যে আপনি এই কবিতা পরে বলেন তো দেখি এটা কার কবিতা, আপনি একদম ডেফিনেটলি বলে দিতে পারবেন এটা জীবনানন্দ দাশ। কিন্তু অনেকের কবিতা হচ্ছে কি আছে এইরকম, কিন্তু মানে অধিকাংশের কবিতার মধ্যেই আপনি যদি তার নামটা যদি না দেখেন তাহলে আপনি বলতে পারবেন না যে এটা কার কবিতা। ওটা দেখা যাচ্ছে যে শিকদার আমিনুল হকের কবিতাও যেই রকম, যেই ভাষা, যেই মানে আঙ্গিক, যে ফর্ম, যেই মানে দৃশ্যকল্প, একই 00 দশক একই অবস্থা। তার মানে তাহলে পরিবর্তনটা কোন জায়গায় হচ্ছে? মানে নতুন একটা ধারা বা নিজের বৈশিষ্ট্য কেন তুলে ধরতে পারছে না, নিয়ে আসতে পারছে না? অনেকেই পারছে না, অনেকেই পারছে না। আমরা যদি কবিতার ছেড়ে গল্প বা উপন্যাসে যাই, সেখানে কি অবস্থা? আমাদের এখানে তো আসলে মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কি, অনেকেই গল্প লেখে কিন্তু গল্প বলে না। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে অনেক বড় বড় পুরস্কারপ্রাপ্ত অনেক আমার বন্ধুরা আছেন যারা গল্প লেখেন, পুরস্কার পেয়েছেন। নিজে গল্প পড়েননি? কি নিজেরা গল্প পড়েন না সেটা বলছেন? না, পড়েন না, নাই, তারা গল্প বলেন না। ও, গল্প বলে না, বলেন না। ওটা কি তাহলে? ওইটা হচ্ছে গিয়ে অ্যালিস মুনরো, উনি উঠে বলতেছেন যে গল্প গল্প লিখতে গেলে, উপন্যাস, গল্প, ছোট গল্প যাই লিখেন না কেন, আপনি গল্প শুনতেছেন, একজন রিডার গল্পটা পড়ে, সে গল্প শুনতেছে। আপনার কিন্তু একটা গল্প শোনার ভিতরে যত মানে আগ্রহ থাকবে, কৌতূহল থাকবে, কিন্তু আমি যখনই একটা গল্পের বই পড়তে গিয়ে আমাকে মনে হবে যে ওই গল্পকার কিংবা ঔপন্যাসিক আমাকে একটা মানে এর ভিতর দিয়ে আমাকে ওইটা বাধ্য করতেছেন। স্বতঃস্ফূর্ত ব্যাপারটা নাই। রাইট।
তখন যেটা ওইটা থাকবে না, তখন তো আমি আগ্রহ আমি পাবো না। মানে ওইটা আসল এলিস মুন্ডোর ভাষায় ওইটা আসল মানে গল্প কিংবা উপন্যাস হয়ে উঠবে না। আপনি যদি আলবেয়ার কামুর যদি দ্য আউটসাইডার যদি দেখেন, যেন এটা দুর্দান্ত একটা উপন্যাস, খুবই ছোট, দুর্দান্ত একটা উপন্যাস। আপনি যদি আপনার পাওলো কোয়েলহো, ওনার যদি অ্যালকেমিস্ট যদি, হ্যাঁ, অসাধারণ অসাধারণ, শুরু করলে শেষ না করে হয় না। কিন্তু আমাদের এখানে যারা লিখতেছেন খুবই কম, আমি এই ক্ষেত্রে বলবো খুবই কম ভালো লিখতেছেন। ভালো লিখতেছেন বলতে আমি কিন্তু লিখতেছেনটাকে আমি বলতেছি ভালো বলতেছেন। ভালো বলা বলতে যে আড্ডায় বলা তা না, ওই লেখাটার মধ্যেই বলা। এর মধ্যে একটা মানে পাঠকের সঙ্গে কথোপকথন। হ্যাঁ, চিনুয়া আচেবে নোবেল প্রাইজ পাওয়ার পর ওনার নোবেল প্রাইজের ভাষণে উনি বলছিলেন, চিনুয়া আচেবে বলছিলেন যে এক সময় আফ্রিকাতে মানে সাহিত্যের শুরুটা হয়েছিল গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের মধ্যে গল্প বলার মধ্য দিয়ে। মানে একজন একটা জায়গা থেকে গল্প বলা শুরু করলো, আরেকজন ওই জায়গায় শেষ হওয়ার পর ওর আরেক ধরনের এক্সপিরিয়েন্স বলতেছে। এইভাবে শুরু হয়েছিল আফ্রিকান সাহিত্যটা। এই যে আমরা যে গল্প বলতে পারছি না, উপন্যাস বলতে পারছি না, বা কবিতায় আলাদা একটা চরিত্র, নিজস্ব চরিত্র তৈরি করতে পারি, এই কারণ কি নিজের অভিজ্ঞতা ঘাটতি আছে আমাদের? আমরা খুবই দ্রুত আমরা যে কোনো কিছু পেয়ে যাই। হ্যাঁ, এই জায়গায় একটু আমি যাব, মানে উপন্যাস বলতে পারছি না, কবিতা নিজের ঢং তৈরি করতে পারছি না, সেটার কারণ কি আমাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আমাদের কম, আমরা প্রকৃতিকে কম দেখি, আমাদের মানুষকে কম দেখি, সেই জন্য মানুষের সঙ্গে কম মিশি, সেই জন্য আমরা এটা বলতে পারছি না। এটা তো আছে, মানে প্রকৃতিকে দেখার একটা তো বিষয় আছে, সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যত বেশি পড়বেন, যত বেশি জানবেন, যত বেশি আপনার মানে আপনার সবগুলো জানালা যে পার্টগুলো, উইন্ডোজ গুলো খোলা রাখবেন, তত বেশি আপনি আলোকিত হবেন, মানে আলোকিত হবেন। এবং যখন আলোকিত হবেন, আপনি যখন তুলনামূলকভাবে আপনি যখন লক্ষ্য করবেন যে মানে পশ্চিমবঙ্গের কবিতা কিংবা সাহিত্য কি রকম হচ্ছে বর্তমানে, ইউরোপে কি হচ্ছে, ওইখানে কি হচ্ছে, তখন কিন্তু আপনি কিন্তু আপনার নিজের অবস্থানটা এবং নিজের ভাষা, নিজের কবিতার ধর্মটাকে আপনি আরেকভাবে তৈরি করার চেষ্টা করবেন। কিন্তু আমি যদি ইউরোপ, পশ্চিমবঙ্গ কিংবা ফরাসি সাহিত্য আমি কিছুই না বুঝে যদি স্রেফ আমার বাংলা সাহিত্যের, তাও আমি বাংলা সাহিত্যের আপনি মানে মঙ্গল কাব্য টাব্যে আমি যাচ্ছি না, মধ্যযুগে যাচ্ছি না, মধ্যযুগে আমি যাচ্ছি না, আমি শামসুর রহমান থেকে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে শামসুর রহমান থেকে শুরু যে করে দিচ্ছে, সেই একটা ০ দশকের কোন এক কবি একটা কবিতা লিখে ভাবতেছে যে আমি একটা দুর্দান্ত কবিতা লিখে ফেলছি। তো তার কি হবে, সেই ক্ষেত্রে সে কতদিন টিকে থাকবে, সেটা হচ্ছে কি একটা প্রশ্ন। মানে আদির সঙ্গে সম্পর্ক নাই, বা অনেকেরই নাই। আমি সবাইকে তো আমি মানে একদম মানে কেউ কেউ তো অবশ্যই কাজ করছেন, অবশ্যই ভালো কাজ করতেছেন, অনেক বন্ধুরা ভালো কাজ করতেছেন, অনেক বন্ধুরা কেউ ভালো কাজ করতেছে। আবার অনেক বন্ধুদেরকে আমি সামনাসামনি বলি যে ভালো কাজ হচ্ছে, মুচকি হেসে বলি ভালো কাজ হচ্ছে, অথচ আমি দেখি যে উনাদের কবিতা সেই আধুনিক কবিতার, আধুনিক যুগের যে মানে মডার্নিজমের যে কিছু মানে বিকৃতি থাকে কবিতায়, মানে ওই জিনিসগুলা নিয়েই উনারা শিকদার আমিনুল হকদের মতন লিখতেছেন, এখনো লিখতেছেন। আমি অবাক হই আর কি, যে সেটা হচ্ছে যে মানে আপনার কবির দৃষ্টিভঙ্গির ব্যাপার। এবং কবির দৃষ্টিভঙ্গিটা তৈরি হবে কোথা থেকে, সেটাই তো পঠন পাঠন, প্রকৃতির কাছে যাওয়া, দেখা, বোঝা। এবং এই যে আমি যদি গোষ্ঠীর কথা বলি, যেমন বিভূতিভূষণ কিন্তু বলেছেন যে তার উপন্যাস, তার গল্প কিন্তু তার এই যে যৌথ পরিবারের জীবন থেকে অনেক চরিত্র নেওয়া। হ্যাঁ, সেটা সেই নিজের ওই গণ্ডিকেও আমি ঠিক মতো দেখছে কিনা না, আমরা অনেকেই দেখতে পারছি, যতটুকুর মধ্যে আছে অতটুকুই ঠিক মতো দেখা, গভীরভাবে দেখা না, আমরা নিবিড়ভাবে দেখা, না, আমরা ওইভাবে তো দেখতে পারতেছি না। ধরেন এখন দেখার ব্যাপারে হচ্ছে কি, এটা খুব মানে এটা খুব চালু একটা কথা আছে যে ধরেন এই মগের মধ্যে হাফ আছে, ধরেন অর্ধেক পানি আর অর্ধেক পানি নাই, অর্ধেক পানি আর অর্ধেক পানি নেই। কারণ এইটার মধ্যেও কিন্তু আপনার আশাবাদ এবং মানে নিরাশাবাদ দুইটাই কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির ভিতরেই কিন্তু আপনার মানে বিরাজিত। মানে এখন আপনি আসলে কিভাবে, মানে আপনি বলতে আমি বুঝাতে চাচ্ছি কবি লেখকরা আসলে কিভাবে দেখবে, এটা তো খুব সহজ জিনিস। এটাকেই মানে আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি, এটাকে কিভাবে দেখবে উনারা, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। উনারা যদি মনে করে কোনো একটা বড় পত্রিকার সম্পাদককে মানে কোনো না কোনোভাবে ম্যানেজ করে
3 মাসে একটা কবিতা কিংবা একটা গল্প ছাপলেই উনি লেখক, ওনারা যদি কেউ কেউ মনে করে, আমার তাদের প্রতি বলার কিছুই নেই। এবং এই সমকালীনতা, যে এই যে সমকাল, মানে আমি যে সময়টা অতিবাহিত করছি, যে সময় বাস করছি, যে সময় আছি, প্রতিদিনের যে ব্যাপারটা, সেইগুলিও তো আমাদের সাহিত্যে, কবিতায় খুব একটা আসছে না। না, খুবই কম আসতেছে, খুবই কম আসতেছে। চলতি চলতি ঘটনাগুলো। হ্যাঁ হ্যাঁ, চলতি ঘটনাগুলো খুবই কম আসছে না বললে ভুল। সুমন রহমান একজন লেখক, খুব মানে খুব আসছে না কম, বলতে হচ্ছে যে দুই একজন হয়তো হ্যাঁ, করছে। দুই দুই একজন ব্যতিক্রম নিয়ে তো আমরা আলোচনা হ্যাঁ করছি না। হ্যাঁ, হ্যাঁ, ব্যতিক্রম, কিন্তু বেসিক্যালি আসতেছে না। ওই কারণ ওই একটাই, আপনার মানে পলিটিক্যাল যদি কনসাসনেস যদি না থাকে, আপনার যদি পলিটিক্যাল ফিলোসফিটা যদি আপনি ভালো করে না বুঝেন, তাহলে তো আপনার মানে দেখার ওই চোখটা আসবে না। আপনার বারবার মানে বস্তিতে আগুন লাগে কেন, এটা আপনার ভেতরে যদি না জাগে, তাহলে কিন্তু ওই ওই পটভূমিটাকে আপনি নিতে পারবেন না। আপনি বিহারিরা ওদেরকে পাকিস্তানও নিচ্ছে না, ওদেরকে আমরাও তাদেরকে এক ধরনের মানে ইয়ে করে রাখছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি বিষয়টা হচ্ছে এই যে বিহারি ক্রাইসিস, আপনি তাদের রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা সংকট, আপনি এইসব বিষয়গুলোকে পলিটিক্যালি যদি না দেখেন, ওইখানে আমাদের ডক্টর ইউনূস সাহেবও রোহিঙ্গা সংকটে চুপ, এবং আমাদের সূচিও চুপ। এইসব বিষয়গুলোকে এবং এইগুলা বিষয়গুলোকে আপনি পলিটিক্যালি যদি আপনি মানে ফাইন্ড আউট না করতে পারেন, তাই আপনি লিখবেন কিভাবে? লেখা সম্ভব না আপনার দ্বারা, কারণ আপনি তো সেই ইমদাদুল হক মিলন কিংবা আপনি মানে মানে কি বলবো, মানে এদের লেখা পড়েই আপনি বড় হয়ে উঠছেন। তো আপনি তার বাইরে তো আপনি জানেন না, কিংবা আপনি মানে আর্নেস্ট ফিশার আপনি পড়েন নাই, যে মানে সাহিত্য করতে গেলেও যে সাহিত্যের যে নানান প্রজেক্ট আছে, প্রকল্প আছে, রোমান্টিসিজম আছে, তারপরে আপনার সুরিয়ালিজম আছে, মানে ফুল ফোটা এবং না ফোটার মধ্যে রাজনীতি আছে। রাইট রাইট রাইট, সেই বিষয়টা দেখতে হবে এবং সেটা না বুঝতে হবে না। আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে একটু আপনার কাছে জানতে চাইবো, তাহলে এই যে একটা মেতে থাকা আমাদের সাহিত্যের সঙ্গে যারা আছে, তারা কিছু একটা নিয়ে মেতে আছে, নিজের প্রচার নিয়ে মেতে আছে, কাজ না করে কি তারা প্রচার নিয়ে আসলে তাতে মাতমটা বেশি? এইটা নিয়ে একটু আলোচনা করব। আর একটা মাতম নিয়ে কোন একটা বিষয় নিয়ে মেতে থাকা, প্রচারণা মেতে, সেটা কিন্তু একসময় ওই যে 60-এর কথা বললেন, বা তার আগে 40-30-এর দশক ছিল, কোন একটি পত্রিকা নিয়ে মেতে থাকা, কোন একটি, আমরা হাংরি আন্দোলনের কথা জানি, আরো নানা হাংরি জানি, যেমন হাংরির মলয়দা, এই মানে আমাদের সাইড যেটা অপার বাংলা, অপার বাংলাতে, অপার বাংলার জন্যই উনি একটা নতুন লেখা লিখছেন, একটা এক্সপেরিমেন্টাল হ্যাঁ লিখছেন। এখনো উনি দেখেন কতটুকু অ্যাক্টিভ, মানে কাজ করতেছেন এবং অ্যাক্টিভ। তা আমরা শিক্ষা গোষ্ঠীর, আমরা জানি শিক্ষা গোষ্ঠী, অনেক ধরনের গোষ্ঠী ছিল, অনেক ধরনের মুভমেন্ট ছিল, অনেক ধরনের ইয়ে ছিল। এখন আসলে হচ্ছে গিয়ে আপনি দেখেন, আপনি ওইভাবে কোনো ইয়ে নাই। এখন আছে এক ধরনের দলবাজি, সাহিত্যের মতো দলবাজি চলে আসছে। আগে যে ছিল না তা না বিষয়টা, কিন্তু এখন সবসময় না না সবসময় ছিল, ওটা একদম রাজনীতিকরণ হচ্ছে, রাজনীতিকরণ করা হচ্ছে এবং ওইটাকে নোংরামির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বা এক ধরনের ওই যে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, পত্রিকা কেন্দ্রিক না, না না পত্রিকা কেন্দ্রিক না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আদর্শ কেন্দ্রিক, হ্যাঁ আদর্শ কেন্দ্রিক না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, তো এক ধরনের যে মেতে থাকা, আমার কাছে মনে হয় ওই মেতে থাকাটাও খারাপ না, কারণ তারা তো এটলিস্ট আর মানে করুক না করুক কোনো বাজে কাজ করতেছে না। আমি ওই দিক থেকে আমি যদি ভাবি, তাহলে ইতিবাচক ভাবে দেখাই ভালো। আমি ইতিবাচক ভাবে দেখতেছি। সে তো এক ধরনের মনে করছে পাগলামি করতেছে এবং দুনিয়ার। আমি একজন কবিকে 3 দিন আগে একজন কবিকে আমি জিজ্ঞেস করছিলাম, আমি কবির নাম আমি বলতে চাই না, ঠিক আছে, কারো ব্যক্তিগত নাম না, এবং উনি রিকগনাইজড কবি। আমি একজন কবিকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আপনি লেখালেখি করেন কেন? তো বলছে যে আসলে আমার কবিতা লিখতে ইচ্ছে করে এবং আমার অনেক অনুভূতির, আমার অনেক দেখা, চারপাশকে দেখার। আমি বললাম যে আপনি কি এটা মনে করেন যে আপনার যেই কবিতার ভাষা এবং 60-এর দশকের ভাষায় কোনো তফাৎ আছে কিনা? আপনি কি মানে আলাদা কোনোভাবে আপনাকে আমি রিকগনাইজড করতে পারবো কিনা? বললো না, এখনো আপনি আমাকে রিকগনাইজড করতে পারবেন না, তবে যদি আমি কোনোদিন করতে পারি নিজেকে রিকগনাইজ, নিজেকে যদি পরিবর্তন করতে পারি, যদি করতে পারি, আমি কবি খুব সহজ সরল, ওই কবি খুব সহজ সরল ভাবে বলছেন, যদি আমি করতে পারি তাহলে আমি টিকে থাকবো, নতুবা আমি টিকে থাকবো না। তো ওনার ওই কবির সহজ সরল যে স্বীকারোক্তিটা আমার ভালো লাগছে। আবার অনেক কথা সাহিত্যিক আছেন, উনি বলতেছেন যে আমারটা পড়তেই হবে, আমারটা না পড়ে যদি আমার
অনুজরা হুম। যে আমাকে খারিজ করে আগে যেতে চাবে, সে সেটা যদি হবে না। তার যদি আগে অগ্রজের সাহিত্য যদি না পড়ে, তাহলে তার কিছুই লেখা হবে না। এখন আমাদের দেশের আমাদের সমসাময়িক যে কথা সাহিত্যিক বলছেন এই কথাটা, ওনার প্রতি মানে আমি ওনার নাম নিচ্ছি না, ওনার প্রতি আমার প্রশ্ন, একজন যে নতুন লিখে সে যদি উনাকে না পড়ে, অমিয়ভূষণ, কমল কুমার মজুমদার, শহীদুল জহির তাদের লেখা, মামুন হুসাইন কিংবা সাদুজ্জামান তাদের লেখা যদি পড়ে, আমি বাংলাদেশের কথা বলছি, জি। দুই বাংলার, আর বাইরে গেলে তো বাইরের আরো অনেকের উদাহরণ দিতে পারবো। তাহলে ওই যে অনুজ মানে কথা সাহিত্যিক, উনি কি আমাদের যেই মানে অগ্রজ কথা সাহিত্যিক যে কথাটা বললেন, উনাকে ইগনোর করে মানে কথা সাহিত্যিক হওয়া যাবে না। হ্যাঁ, এরকম তো অনেকেই আছেন, মানে মানে যারা, যে আপনি যাদের কথা বলছেন যে বিখ্যাত সাহিত্যিক, সেটা আমাদের ওই 1900 দশকে যারা ছিল তারা অনেককে অগ্রাহ্য করে নিজেই লিখে গিয়েছেন কোনো দিকে না তাকিয়ে। হ্যাঁ। সেটা তো আছে, কিন্তু হ্যাঁ। কিন্তু তারা কিন্তু রয়ে গিয়েছেন, তাদের কাজ রয়ে গিয়েছেন। হ্যাঁ, আবার অনেকেই একসময় প্রচুর মানে জনপ্রিয় ছিলেন, হ্যাঁ। এখন হারিয়ে গেছে। এখন আপনি তাদের, হ্যাঁ, আপনি শামসুর রহমানের কথা দেখেন, নাম স্মরণে আসে না। আপনি হ্যাঁ। শামসুর রহমানের কথা শুনেন, ওনাকে একরকম প্রায় মানে কি বলা হতো, মানে বরপুত্র, কবিতার বরপুত্র। শামসুর রহমান কিন্তু এই যে মানে জন্মদিন যায় মৃত্যুদিন যায় পালিত কি হয়, হয় না, আমার জানা মতো হয় না। আপনি ঘরোয়াভাবে হয়, হ্যাঁ, বন্দে আলী মিয়া, হ্যাঁ। বন্দে আলী মিয়া বিখ্যাত ছিলেন, হয় হয় না আমার ধারণা। এখন দেখা যাচ্ছে যে অনেকেই আসলে ওই যে আপনি যেটা বললেন আর কি, যে সে তার সুযোগ সুবিধার জন্য মানে অনেক সঙ্গের ভিতরে ঢুকে যাচ্ছে, যে ওই সঙ্গে ঢুকে গেলে তার কিছু মানে কাজের কিছু ইয়ে হবে। আসলে লেখাটা তার উদ্দেশ্য না। লেখাটা তো উদ্দেশ্য, হ্যাঁ, লেখাটা উদ্দেশ্য না, না লেখাটাই তার উদ্দেশ্য। এখন সে মনে করছে তার লেখাটাই ভালো হচ্ছে, এবং যে না, ওই সঙ্গতে যোগ দেওয়ার যারা না আছে, সে তো মানে লেখকের ছদ্মবেশে ঢুকে পড়ছে তারা। সে তো হচ্ছে কি সেও লেখক। আচ্ছা। কি আবু বিন আবু কি বকর এইরকম একজন লেখক আছে, কি জানি না আমি, এরকম একজন লেখক আছে। উনি বাংলাদেশের নাকি সবচেয়ে বিখ্যাত লেখক। আবু বকর বিন সিদ্দিক, হ্যাঁ। রাইট রাইট, আবু বকর বিন সিদ্দিক। এখন কথা হচ্ছে কি, যে যে লিখতেছে, যে সঙ্গের ভিতরে ঢুকে যাচ্ছে, সে হয়তো মনে মনে ভাবতেছে যে ওই সঙ্গের যিনি প্রধান, উনি সবচেয়ে ভালো বোদ্ধা, এবং উনার যদি আমি যদি উনার স্পর্শে যদি থাকি, উনার সংস্পর্শে যদি আমি থাকি, তাহলে আমিও একটা কিছু হতে পারবো। অতএব উনিও লেখক, আমার উনাকেও লেখক বলতে সমস্যা নেই, কারণ উনার লেখা হয়তো একজন দুইজন পড়ে। সেই ক্ষেত্রে আসলে পল্লী হিসেবে থেকে যাচ্ছে কোন লেখাগুলো, কোন কাজগুলো, সেটা হলো বড় বিবেচনার বিষয়। সেটা আসলে কাল বিবেচনা, সেটা কাল বিবেচনা করে, সেটা তাৎক্ষণিক বিবেচনায় সেটা আসলে কোনোভাবেই মূল্যায়ন করার কোনো সুযোগ নেই বা করার ঠিকও না। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই আড্ডায় যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের এই লেখালেখি সাহিত্য নিয়ে এই আড্ডার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।